হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব মেঘ জোরের হাতে কলমে। তো এখানে প্রথমেই কি দেওয়া আছে? টিকা। এই গল্পটি এই গল্পটিতে আমাদের দেশের জায়গাগুলো নিয়ে উল্লেখ নেই, আছে বিদেশ। তো বিদেশের কোন জায়গাগুলোর উল্লেখ আছে সেগুলো এখানে ভালো করে দেওয়া আছে। সাহারা মরুভূমির আমরা উল্লেখ পাই, যেখানে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন পুরন্দর চৌধুরী। তো সেই সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের প্রায় গোটা উত্তরাংশ জুড়ে আছে, যেটা 94 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। ঠিক আছে, পৃথিবীর সব থেকে বড় মরুভূমি। আলজেরিয়া, মিশর, লিবিয়া, মালি, সুদান, টিউনিসিয়া এইসব সহ মোট 12টি দেশ জুড়ে এই মরুভূমি। ঠিক আছে। রাষ্ট্রসংঘ কোনটা? 1945 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আইন, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিকাশ, মানবাধিকার ও বিশ্ব শান্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত। মূল কার্যালয় নিউ ইয়র্ক, আমেরিকায়। সদস্য দেশ 193। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুরো দুনিয়ার শান্তির জন্য রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত। মানে একটা দেশ যদি অন্য দেশের সঙ্গে যুদ্ধ করে, তখন সেই দেশ গিয়ে রাষ্ট্রসংঘে বলবে যে এই দেশ আমার সঙ্গে শান্তিতে থাকছে না। তখন সেই দেশের উপর অনেকগুলো নিয়ম অ্যাপ্লাই করা হবে এবং বলা হবে যে শান্তিতে থাকতে। ঠিক আছে, তো সেই জন্য রাষ্ট্রসংঘ গঠিত। এরপরে দেখো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটস এ অবস্থিত। 1636 সালে প্রতিষ্ঠিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বোস্টন ম্যাসাচুসেটসের রাজধানী। আলাস্কা হচ্ছে আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ। এর উত্তরে সুমেরু মহাসাগর, পূর্বে কানাডা এবং দক্ষিণ পশ্চিম জুড়ে আছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে। এস্কিমো মেয়েকে বিয়ে করেছিল। অসীমা বলেছে তার বাবা পুরন্দর চৌধুরীর ভাই দিগ্বিজয় বিয়ে করেছিলেন এস্কিমো মেয়েকে। তাহলে এস্কিমো হচ্ছে পূর্ব সাইবেরিয়া, আলাস্কা, কানাডা এবং গ্রিনল্যান্ড জুড়ে বসবাসকারী জনজাতি। এদের প্রধান দুটি ভাগ হলো ইউপিক এবং ইনুইট। এগুলো কি? এস্কিমোদের তৈরি বরফের বাড়ি। বরফ বায়ু নিরোধক বলে ইগলুর ভেতরের উষ্ণতা বাইরের প্রকৃতি থেকে অনেক বেশি থাকে। তো সেই জন্য ঠান্ডার থেকে বাঁচতে এস্কিমোরা কি করে? বরফ দিয়ে করে বাড়ি বানায়। সেই বরফের বাড়িগুলোকে কি বলা হয়? ইগলু। মাউন্ট চেম্বারলিন হলো আলাস্কার ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। যেমন আমাদের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আছে, তো এটা হচ্ছে আলাস্কার ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 2749 মিটার। এবারে আসছি লেখক পরিচিতিতে। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, জন্ম 1934 সাল, মৃত্যু 2012 সালে। জন্ম বাংলাদেশের ফরিদপুরে। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক। আত্মপ্রকাশ তার লেখা প্রথম উপন্যাস, আর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। কবি হিসাবে তার খ্যাতি অসামান্য। ছোটদের মহলেও সমান জনপ্রিয় তিনি। প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর। নীল লোহিত ছদ্মনাম ছাড়াও সনাতন পাঠক এবং নীল উপাধ্যায় নামেও তার অনেক লেখা লিখেছেন। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি ইত্যাদি নানা পুরস্কারে তিনি সম্মানিত। তার বিখ্যাত উপন্যাস প্রথম আলো, সেই সময় পূর্ব পশ্চিম, মনের মানুষ, অর্জুন, অরণ্যের দিনরাত্রি গ্রন্থ সংখ্যা 200-র বেশি। তার লেখাগুলি চলচ্চিত্রে, বেতারে এবং টিভির পর্দায় রূপায়িত এবং পৃথিবীর নানা ভাষায় অনূদিত। ঠিক আছে, এরপর থেকে শুরু হচ্ছে কোশ্চেন। দেখো, সন্ধি করো। আমাদের সন্ধি বিচ্ছেদ করে দেওয়া আছে, সেগুলো সন্ধি লিখতে হবে। বৃষযুক্ত তি, বৃষ্টি। গোযুক্ত এসোনা, গবেষণা। আবিঃযুক্ত কার, আবিষ্কার। অপযুক্ত ইক্ষা, অপেক্ষা। পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। কিমযুক্ত তু, কিন্তু। ঠিক আছে, এরপরে দুয়ের দা কি বলছে? সন্ধি বিচ্ছেদ করো। এখানে সন্ধিবদ্ধ পদ দেওয়া আছে, আমাদেরকে এটাকে বিচ্ছেদ করতে হবে। নিরুদ্দেশ, নিহ যুক্ত উদ্দেশ্য, বিয়োগ, বি যুক্ত যুক্ত অ।
উত্তাপ হচ্ছে উৎযুক্ত তাপ, নির্জন কি হচ্ছে নিযুক্ত জন, যুগান্ত যুগ যুক্ত অন্ত। ঠিক আছে, এরপরে আছে শব্দার্থ। শব্দার্থ কোন কোন যে শব্দগুলোর এখানে অর্থ দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে। রকেট হচ্ছে পৃথিবীর অভিকর্ষের টান ছাড়িয়ে মহাশূন্যে যাওয়ার দ্রুতগামী যান। কম্পিউটার হচ্ছে যন্ত্রগণক। পুরন্দর হচ্ছে ইন্দ্র। দিগ্বিজয় হচ্ছে সর্বদিক বা নানা দেশ জয়। তুষার যুগ হচ্ছে হিমযুগ। যুগান্তকারী হচ্ছে নতুন যুগ শুরু করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এয়ার কন্ডিশন হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত বাতানুকূল। প্রাগৈতিহাসিক হচ্ছে যে যুগ থেকে ইতিহাস জানা গেছে তার পূর্ববর্তী যুগ। নিশ্চিহ্ন পূর্ববর্তী মানে তার আগের যুগ। নিশ্চিহ্ন হচ্ছে অদৃশ্য বা উধাও। মার্কারি হচ্ছে পারদ। অ্যালয় হচ্ছে ধাতু সংকর। এয়ারটাইট হচ্ছে বায়ু নিরোধক, মানে যেটাতে বাতাস ভেতরে যেতে পারে না। স্পাই হচ্ছে চর বা গোয়েন্দা। ঠিক আছে, সকেট হচ্ছে কোটর। আর এখানে অকেজো হচ্ছে অকর্মণ্য বা অব্যবহার্য। ঠিক আছে, এরপরে 3 কি বলছে, নিচের শব্দগুলিতে ব্যবহৃত নঙর্থক উপসর্গ দিয়ে গুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। আচ্ছা, উপসর্গ কোনগুলি? শব্দের আগে বসে যেটা হচ্ছে অন্য মানে বোঝায়। ঠিক আছে, তো সেটাকে উপসর্গ বলা হয়। আর একটা হচ্ছে অনুসর্গ, যেটা শব্দের পরে বসে, যেমন চেনা। চেনায়ের আগে বসেছে, তো অচেনা। ঠিক আছে, এখানে উপসর্গ হচ্ছে অ। যেমন খুঁত, খুঁতের আগে নি বসেছে, খুঁত একটা শব্দ, তার আগে নি বসেছে, তো নিখুঁত আর একটা শব্দ হয়েছে, এই নিটাকে বলা হচ্ছে উপসর্গ। ঠিক আছে, তো এই উপসর্গ দিয়ে আমাদেরকে কি করতে হবে? নতুন শব্দ তৈরি করতে হবে। উপসর্গ অচেনা, অচেনা দিয়ে দিয়ে নতুন শব্দ অজানা, অদেখা, অচল, অসুখ, অন্যায়। নি দিয়ে করে এখানে শব্দ দেওয়া আছে নিখুঁত। নতুন শব্দ নিষ্ঠুর, নিমেষ, নিখোঁজ। আর দিয়ে করে বিদেশ, নতুন শব্দ বিপদ, বিকার, বিরূপ, বিনীত। দিয়ে করে শব্দ হচ্ছে নিশ্চিহ্ন। আর এখানে নতুন শব্দ হচ্ছে নির্মল, নির্দিষ্ট, নির্বোধ, নিষ্পাপ। দিয়ে করে নতুন শব্দ হচ্ছে বন্দোবস্ত, মানে একটা শব্দ দেওয়া আছে। আচ্ছা, নতুন শব্দ কি লিখবো? বেদম, বেহিসাবি, ব্যাক্কেল, বেমালুম। ঠিক আছে, এগুলো দিয়ে হচ্ছে। এরপরে আরও আছে নঙর্থক উপসর্গ ছাড়া। এগুলো নঙর্থক মানে কি? মানে এর শব্দটার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। যেমন অচেনা, যেটা চেনা নয়। নিখুঁত, যেটাতে খুঁত নেই, সেই নেই আছে। বিদেশ, যেটা দেশ নয়। ঠিক আছে, এগুলো হচ্ছে না অর্থে ব্যবহার করা হচ্ছে, নঙর্থক নয় এরকম কিছু উপসর্গ দেওয়া আছে। এবার সেগুলো দিয়ে করে আমাদেরকে শব্দ গঠন করতে হবে। হচ্ছে এখানে দেওয়া আছে প্রশংসা। ঠিক আছে, 5টি শব্দ তৈরি করে লিখতে হবে। প্রদেশ, প্রদক্ষিণ, প্রত্যাশা, প্রলয়। ঠিক আছে, আলাপ, দিয়ে করে আলাপ, আদেশ, আহার, আনন্দ, আকন্দ। হচ্ছে বিজ্ঞানী, বিতৃষ্ণা, বিবাদ, বিজয়, বিচিত্র। হচ্ছে প্রাগৈতিহাসিক, প্রাককথন, প্রাক্তন। আর পাওয়া গেল না, মানে আমার মনে পড়লো না। হচ্ছে সংক্ষেপ, সংস্কার, সম্বল, সম্বোধন। হচ্ছে অধিকার, অধিকার, অধিক, অধিবেশন। ঠিক আছে, আরো শব্দ তৈরি করে লিখতে পারো তোমরা। 5 কি বলছে? অসীমা বলল, না তা না, এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন। আর আমি তো মেঘের ব্যবসাদার নই। উদ্ধৃতাংশটিতে ফেরিওয়ালা আর ব্যবসাদার শব্দ দুটি পাচ্ছি। এই ওয়ালা এবং দার অনুসর্গ দুটি ব্যবহার করে অন্তত 5টি নতুন শব্দ বানাও। তাহলে এখন দেখো, এখানে কি বলা হচ্ছে? অনুসর্গ। তাহলে ফেরিওয়ালা, ওয়ালা যেটা আছে দেখো, ফেরির পরে পরে বসে একটা নতুন শব্দ তৈরি করেছে। আর ওয়ালাটাকে আমরা কি বলছি? অনুসর্গ, কারণ এটা হচ্ছে শব্দের পরে বসছে। তাহলে শব্দের আগে বসলে সেটাকে আমরা কি বলছি? উপসর্গ। আর শব্দের পরে বসলে সেটাকে আমরা কি বলছি? অনুসর্গ। ঠিক আছে, তাহলে ওয়ালা দিয়ে করে তৈরি বাড়িওয়ালা, চুড়িওয়ালা, কাগজওয়ালা, ঝুড়িওয়ালা, ফলওয়ালা। ঠিক আছে, দাঁত দিয়ে করে দোকানদার, জমিদার, পাওনাদার, হাবিলদার, ঝাড়ুদার। ঠিক আছে, এগুলো হলো দাঁত দিয়ে করে। এবারে 6 কি বলছে? এই গল্পটিতে অজস্র শব্দদ্বৈত ব্যবহার করা হয়েছে। কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝিয়ে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের খোপগুলিতে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও। একটি করে দেওয়া হলো।
একটি করে উদাহরণ দিয়ে দেওয়া হলো, যেমন সাদৃশ্য অর্থে মেঘ মেঘ, ঠিক আছে, তো একই রকম সে নিজে নিজে, ঠিক আছে, পরে পরে, ঠিক আছে, মুচকি মুচকি, সত্যি সত্যি, উড়িয়ে উড়িয়ে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আচ্ছা দ্বিরুক্ত অর্থে হলো উড়িয়ে উড়িয়ে, মানে এই রকম আছে আর কি। তো সাদৃশ্য অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে। প্রকৃত শব্দ প্লাস বিকৃত শব্দ হই হই, আর সমার্থক শব্দ আত্মীয় স্বজন, বিপরীতার্থক শব্দ যোগ বিয়োগ, এগুলো এগুলো তোমাকে আরও বাকি সবগুলো লিখতে হবে। দেখো দ্বিরুক্ত অর্থে উড়িয়ে উড়িয়ে, নিজে নিজে, কোথাও কোথাও, মাঝে মাঝে। সদৃশ্য অর্থে একটু একটু, পায়ে পায়ে, কিছু কিছু, খোঁজাখুঁজি। প্রকৃত শব্দ বা বিকৃত শব্দে হইচই, চেঁচামেচি, বোমা টোমা, জানলা টানলা, ঠিক আছে। এবারে সমার্থক শব্দ যুগল, আত্মীয় স্বজন, খাল বিল, গাছপালা, জীবজন্তু, আত্মীয় স্বজন দুবার লেখা হয়ে গেছে। বিপরীতার্থক শব্দ যুগল যোগ বিয়োগ, কমে বাড়ে, এদিক ওদিক। ধনাত্মক বা অনুকরাত্মক হলো হা হা, মেঘ মেঘ, ঝকঝক, টলটলে, ঠিকঠাক, খোঁড়াখুড়ি, ঠিক আছে। তাহলে এগুলো হলো। এরপরে আছে কি সমার্থক শব্দ। আচ্ছা মেঘ মেঘটা হবে না এখানে, এটা ভুল করে লেখা হয়ে গেছে। মেঘ মেঘটা, ঠিক আছে, মেঘ মেঘটা এখানে হবে না, কেটে দাও। আহ, এরপরে আছে সমার্থক শব্দ জব্দ। জব্দ সমার্থক শব্দ কি হবে? জব্দ হচ্ছে অপদস্থ, নিরুদ্দেশ হচ্ছে নিখোঁজ, কারবার হচ্ছে ব্যবসা, লুপ্ত হচ্ছে বিলীন, নিখুঁত হচ্ছে নিটল, কৃত্রিম হচ্ছে নকল, ধ্বংস হচ্ছে বিনাশ, শ্রদ্ধা হচ্ছে সম্মান, অনুগ্রহ হচ্ছে দয়া, স্থির হচ্ছে অচল। এরপরে আছে 8-এর দাগ, কি বলছে? নিচের শব্দগুলি দুটি করে পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটি আলাদা আলাদা বাক্যে লেখো, ঠিক আছে। কাণ্ড, একটা হচ্ছে গাছের কাষ্ঠল অংশ, গাছের কাণ্ড হয়, গাছের কাণ্ড খুব শক্ত হয়। কাণ্ড হচ্ছে ঘটনা, আজ একটা কাণ্ড ঘটেছে। বল, বল হচ্ছে খেলার জিনিস, বাচ্চারা বল খেলছে, বল হচ্ছে শক্তি, ছেলেটির গায়ে খুব বল। যোগ হচ্ছে ব্যায়াম, রোজ সকালে যোগ ব্যায়াম করা উচিত। যোগ হচ্ছে যুক্ত, আমার যোগ করতে খুব ভালো লাগে। আলাপ, আলাপ হচ্ছে কথাবার্তা। নতুন স্কুলে সবার সঙ্গে আলাপ করতে হবে। আলাপ হচ্ছে সঙ্গীত চর্চা, সুরের আলাপ সাধন না করে আমার দিদি। ব্যাপারটা সরি ব্যাপার, ব্যাপার হচ্ছে ব্যবসা, আর ব্যাপার হচ্ছে বিষয়। হোটেলের ব্যাপার, হোটেল ব্যাপারে খুব লাভ। ব্যাপার হচ্ছে বিষয়, বিষয়টা ব্যাপারটা ভালো নয়, ঠিক আছে। এরপরে আছে অঙ্ক আর অঙ্ক। আচ্ছা অঙ্ক হচ্ছে গণিত, আর অঙ্ক হচ্ছে দৃশ্য। এখান থেকে লিখে নিতে পারো যে আমার অঙ্ক করতে খুব ভালো লাগে, অঙ্ক হচ্ছে দৃশ্য। নাটকের এই অঙ্কটি খুব মনোরম, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারো অঙ্ক আমার খুব ভালো লাগে, আর এটাতে লিখতে পারো কি অঙ্ক, নাটকের এই অঙ্কটি খুব মনোরম, ঠিক আছে। এবারে অঙ্ক হলো। এরপর আছে পর। পর হচ্ছে পরে, এটা হচ্ছে কিছুক্ষণ পর যাব। পর হচ্ছে পরিধান করা, জামাটা পর। ধার হচ্ছে ঋণ, আমাকে 100 টাকা ধার দে। ধার হচ্ছে তীক্ষ্ণতা, ছুরিটির ধার খুব বেশি। চেয়ে হচ্ছে চাওয়া, যা দরকার চেয়ে নেব। চেয়ে হচ্ছে দেখা, লোকটি এদিকেই চেয়ে আছে। জন হচ্ছে লোক, অনেকজন এসেছে। জন হচ্ছে মজুর, জন মজুরি খাটা, খুব পরিশ্রম, ঠিক আছে। এরপরে এরপরে আছে 9-এর দাগ। 9-এর দাগ সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি আলাদা আলাদা বাক্যে অর্থ লিখে আলাদা আলাদা বাক্য লিখতে হবে। চাপা হচ্ছে চাপ দেওয়া, লোকটি গাড়ি চাপা পড়ে মারা গেল। চাঁপা হচ্ছে ফুল, গ্রীষ্মকালে চাপা ফুল ফোটে। যোগ হচ্ছে যুক্ত, যোগ করা খুবই সহজ। যুগ হচ্ছে 12 বছর, সে অনেক যুগ আগের কথা। লক্ষ্য হচ্ছে 100 হাজার, রাতের আকাশে লক্ষ্য তারার মেলা। লক্ষ্য হচ্ছে নিশানা, ছেলেটিকে লক্ষ্য করেছো। দেশ হচ্ছে বাসভূমি, আমাদের দেশ ভারতবর্ষ। আর দেশ হচ্ছে হিংসা, দেশ করা ভালো কাজ নয়, ঠিক আছে। দেশ করা ভালো কাজ নয়, বা দেশ ভালো কাজ নয়, ঠিক আছে। তার মানে হিংসা করা ভালো নয়, ঠিক আছে। এরপরে আরো আছে চুরি হচ্ছে না বলে নেওয়া, চুরি করা মহাপাপ। চুড়ি হচ্ছে হাতে পরার গয়না, মায়ের হাতে চুড়িটি খুব সুন্দর। কাটা হচ্ছে বিভক্ত করা, গাছ কাটলে পরিবেশ নষ্ট হয়। কাঁটা হচ্ছে কণ্টক, গোলাপ গাছে কাঁটা থাকে, ঠিক আছে। এরপরে আছে 10-এর দাগ, স্থূল স্থূলাক্ষর পদগুলি কারক বিভক্তি নির্ণয় করো। এখানে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। সে কে?
কে হচ্ছে সে, কর্তৃকারকে এখানে শূন্য বিভক্তি হচ্ছে। ঠিক আছে, এটাকে কে দিয়ে প্রশ্ন করছি, কে ইতিহাস নিয়ে গবেষণা করে, উত্তর পাচ্ছি সে, সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। এরপরে আছে 10-এর 2। অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলও বেশ ভালোই জানে। কি জানে? ভূগোল। আর ভূগোলও জানে। এটা কর্মকারকের শূন্য বিভক্তি। তার মধ্যে ৮০,০০০ কিউবিক মাইল যায় সমুদ্র থেকে, কোথা থেকে, হইতে থেকে, অপাদান কারক থেকে অনুসর্গ। সাইবেরিয়া বড়জোর ১ ইঞ্চি ১ ইঞ্চি বেশি বরফ জমে। ঠিক আছে, তাহলে কোথায়, জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে অধিকরণ কারকে এখানে অন্তস্থ বিভক্তি। ঠিক আছে, তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় বেড়াচ্ছেন, তাহলে এটা করণ কারকে বিভক্তি। ঠিক আছে, 11 দাগের কোশ্চেনগুলোর উত্তর এখানে বলছে, একটি দুটি বাক্যে উত্তর দাও। মেঘজোরের মতো পড়া, তোমার 2-1টি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো। এখানে একটি লেখা আছে পাগলা গণেশ। পাগলা গণেশও কি ছিল, যে সব মানুষ তখন 200 বছর বাঁচছিল, আর যে যার নিজের রকেটে চড়ে ঘোরাফেরা করছিল, তো সেটাও কল্পবিজ্ঞানের গল্প। এখানে বলছে এই গল্পে কজন চরিত্র, তাদের নাম কি। এখানে 3জন চরিত্র, 2জন চরিত্রই আছে মূলত, কিন্তু আরেকজন চরিত্রেরও নাম পাওয়া যায়। পুরন্দর চৌধুরী, অসীমা, এদেরই কথা বলা হয়েছে। আর আছেন কার্পভ। এখানে হচ্ছে মেঘজোর কাকে বলা হয়েছে, মেঘজোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে। ঠিক আছে, এখানে আছে 12-3, 11-3, এর পরে লেখা আছে 11-4টা আগে লেখা হয়ে গেছে। এখানে মেঘজর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে। তাহলে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা হচ্ছে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয়। পুরন্দর চৌধুরী মুখখানা ফর্সা ও একেবারে গোল, প্রায় চাঁদের মতন। তার চোখের মণি দুটি নীল। তার বয়স 50-এর কাছাকাছি। বৃষ্টিবিজ্ঞানী হিসাবে সারা পৃথিবীতে তার নাম। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। এজন্য তার প্রশংসা যত হয়েছে, নিন্দেও হয়েছে প্রায় ততটাই। এরপরে আছে 11-4, পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা হলো। এরপরে আছে 11-5, অসীমা সম্বন্ধে 2-1টি বাক্য লেখো। এটা 5 হচ্ছে। ঠিক আছে, 4 নয়। অসীমার বয়স 27, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্রী ছিল সে। ইতিহাস নিয়ে গবেষণা করে। সে বোস্টন শহরে আবহাওয়া বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিল। সেখানে পুরন্দর চৌধুরীর সঙ্গে পরিচয়। সে পরিচয় দিয়েছিল তার ভাইয়ের মেয়ে হিসাবে, কিন্তু সে ছিল কার্পভের মেয়ে। পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? পুরন্দর চৌধুরী সাহারা মরুভূমিতে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করেছেন। ঠিক আছে, সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করেছেন। আর রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কি দাবি তুলেছে? রাষ্ট্রসংঘে অনেকগুলি দেশ দাবি তুলেছে যে মেঘ চুরি আইন করে বদলানো দরকার। ঠিক আছে, এরপরে 11-8, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায় অবস্থিত। ঠিক আছে, এবারে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন? অসীমার মতো সুন্দর চেহারার মেয়ের মাথায় এত বুদ্ধি দেখে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিল কেন? জ্ঞান ফিরে পেয়ে পুরন্দর বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে সে অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপরে 11, দিগ্বিজয় কে ছিলেন? দিগ্বিজয় পুরন্দর চৌধুরীর ভাই ছিলেন। গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলি কোথায় ছিল? গল্পের ঘটনা যখন ঘটেছে তখন গল্পের চরিত্রগুলো আলাস্কার মাউন্ট চেম্বারলিন পাহাড়ের কাছে লেক স্টেভারের উপর রকেটে চড়ে মহাকাশে ছিলেন। এরপরে ইগলুর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল? ইগলুর পরিবর্তে সেখানে তখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি দেখা যাচ্ছিল। কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে? অসীমাকে একটি পাহাড় দেখিয়ে পুরন্দর চৌধুরী জিজ্ঞাসা করেন সেই পাহাড়টার নাম জানে কিনা। এই তথ্য জানানোর জন্য বলা হয় অসীমা ভূগোলও বেশ ভালোই জানে। এরপরে কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ এনেছিল সাহারায়। এরপরে তুষার যুগ কাকে বলে?
সৃষ্টির ইতিহাসের শুরুতে পৃথিবী ছিল একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড। ধীরে ধীরে তাপ বিকিরণের পর পৃথিবী ঠান্ডা হয় এবং আজ থেকে প্রায় 13,000 বছর আগে সমস্ত পৃথিবী তুষারে ঢেকে গিয়েছিল। সেই যুগটিকে এখন তুষার যুগ বলা হয়। পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়। পৃথিবী থেকে প্রায় 95,000 কিউবিক মাইল জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায়। এরপরে 18, মানুষের জন্য বেশি বৃষ্টির দরকার কেন? মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সুতরাং মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার। আটলান্টিস কি? আটলান্টিস হলো একটি লুপ্ত সভ্যতা। পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান লেক সেভারের তলায়। সাইবেরিয়া কোথায়? সাইবেরিয়া রাশিয়াতে অবস্থিত। এরপরে আছে 22, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? পুরন্দর সারা পৃথিবীর মেঘকে একসঙ্গে আকাশে ভাসিয়ে নিয়ে বেড়াবে এবং যে দেশ চাইবে টাকার বিনিময়ে সেখানে বৃষ্টিপাত ঘটাবে। এটি অনেকটা ফেরিওয়ালার কাজের মতো, তাই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। অ্যালয় কি? অ্যালয় হলো অনেক প্রকার ধাতু মিশিয়ে তৈরি একটি সংকর ধাতু। ঠিক আছে, তাহলে সংকর ধাতুকে ইংরেজিতে অ্যালয় বলা হয়। এবারে পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলে? পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন ধাতুর নাম মার্কারি বা পারদ। পুরন্দরের তৈরি গোলকটি এয়ার টাইটে রাখতে হয় কেন? পুরন্দরের তৈরি গোলকটির গুণ হলো জলের ছোঁয়া লাগলেই সেটা গরম হতে শুরু করে। বাতাসে জলকণার সংস্পর্শে এসে গোলকটি গরম হতে শুরু করে, সেই জন্য এটিকে এয়ার টাইট অবস্থায় রাখতে হয়। ঠিক আছে, এরপরে আছে 26, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন বলেছে? প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ উদ্ধৃতাংশটি অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে। পুরন্দর চৌধুরী যখন তার তৈরি অ্যালয়ের বল দিয়ে লেক সেভারের জল 5 মিনিটেই শেষ করতে চেয়েছিলেন, তখন অসীমা তার মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে বাধা দিয়ে এই কথাটি বলেছিলেন। এরপরে অসীমার প্রকৃত পরিচয় কি? অসীমা বিজ্ঞানী কার্পভের মেয়ে। আসলে তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব, কে কাকে কখন কথা বলেছে, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব। উদ্ধৃতাংশটি অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে। অসীমা তাদের রকেটটিকে বায়ুমণ্ডলের অনেক উপরে নিয়ে গিয়েছিল। মহাকাশে স্পেস স্যুট ছাড়া গেলে মানুষ গুঁড়ো হয়ে যায়, তাই অসীমা পুরন্দরকে সাবধান করে দিয়ে এই কথা বলেছিল। অসীমার অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? অসীমার বিশেষ আগ্রহ কম্পিউটার বিষয়ে। পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, কে কখন এই কথা বলেছে? পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক উদ্ধৃতাংশটি অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে। অসীমা পুরন্দরের তৈরি বল সকেটের মধ্যে ফেলে দিয়ে এই কথাটি বলল। এরপরে বলছে 8-10টি বাক্যে উত্তর দাও। এই গল্পে কাকে কেন মেঘজ্বর বলা হয়েছে? তার মেঘ চুরির কৌশল সংক্ষেপে লেখো। এই গল্পে পুরন্দর চৌধুরীকে মেঘজ্বর বলা হয়েছে কারণ তিনি সাইবেরিয়া থেকে মেঘ এনে সাহারায় 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন। তার মেঘ চুরির কৌশল হলো তিনি মার্কারি সহ আরও 11টি ধাতু মিশিয়ে একটি অ্যালয়ের বল নির্মাণ করেছেন, যা জলের সংস্পর্শে এলে এত গরম হয় যে সেই তাপে সব জল বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে যায়। এইভাবেই তিনি কৃত্রিম উপায়ে মেঘ তৈরি করেছেন। ঠিক আছে, এরপরে 12-2 কি বলছে? বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল, কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। পঠিত গল্পের অবলম্বনে উপরের উদ্ধৃতিটি বিশ্লেষণ করো। বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল, কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক এবং প্রাণঘাতী। মেঘজ্বর গল্পের মধ্যে দিয়ে আমরা বিজ্ঞানের ক্ষমতার অপব্যবহার সম্বন্ধে জানতে পারি।
পুরন্দর চৌধুরী মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে একটি অ্যালয়ের বল নির্মাণ করেছেন, যার সাহায্যে জলকে বাষ্পীভূত করে কৃত্রিম মেঘ তৈরি করেছেন এবং কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছেন। বৃষ্টিপাত একটি প্রাকৃতিক বিষয়। এইভাবে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটালে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, মানব সভ্যতার অস্তিত্বের সংকট দেখা দিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এটা বিপজ্জনক এবং প্রাণঘাতী। পুরন্দর চৌধুরীর চরিত্রটি তোমার কেমন বলে মনে হয়েছে বিশ্লেষণ করো। পুরন্দর চৌধুরী খুবই উন্নত মানের বৃষ্টিবিজ্ঞানী। তিনি নিজের চেষ্টায় কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয়েছেন, কিন্তু তিনি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং অহংকারী। কার্পভ যখন তাকে সাইবেরিয়ার মেঘ সাহারায় নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটানোর জন্য মেঘজোর বলেন, তখন তিনি উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে যান এবং তার তৈরি বল দিয়ে সারা পৃথিবীর বৃষ্টিপাতকে নিজের দখলে নিতে চেয়েছিলেন এবং সেই জন্য নিজেকে বৃষ্টিপাতের দেবতা ইন্দ্র বলে মনে করেছিলেন। গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে তোমার মতামত জানাও। অসীমা ছিল বিজ্ঞানী কার্পভের মেয়ে। সে অসম্ভব বুদ্ধিমতী, জ্ঞানী এবং স্থির বুদ্ধি সম্পন্ন। অসীমা পুরন্দর চৌধুরীর সমস্ত কৌশল জেনে তা ভেস্তে দিয়েছিল অত্যন্ত সুকৌশলে। সে ইতিহাসের বিষয়ে গবেষণা করেছিল, কিন্তু ভূগোল ও কম্পিউটার বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল। পুরন্দর যখন শ্রেভার লেকের জল বাষ্পীভূত করে মেঘ বানাতে চেয়েছিলেন, তখন অসীমা তাদের রকেটটি মহাকাশে নিয়ে যায়, বায়ুমণ্ডলের অনেক উপরে। তা পুরন্দরের মতো বিজ্ঞানীও জানতে পারেনি। অসীমা চরিত্রটি আমার খুব পছন্দের একটি চরিত্র। 12-5 এই গল্পে পুরন্দর এবং অসীমা আসলে দুটি পৃথক এবং পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধিত্ব করেছেন। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছেন জানিয়ে তুমি এদের মধ্যে কাকে কেন সমর্থন করো বিশদে জানাও। তাহলে এই গল্পে পুরন্দর চৌধুরী বিজ্ঞানের আবিষ্কারকে নিজের স্বার্থসিদ্ধির কাজে লাগাতে চেয়েছিলেন। পুরন্দর নিজে সমস্ত মেঘের মালিকানা নিতে চেয়েছিলেন এবং নিজেকে ইন্দ্র দেবতা বলে গণ্য করেছেন। বিজ্ঞানের আবিষ্কারের জন্য নিজেকে দেবতার সঙ্গে তুলনা করা উচিত কাজ নয়। তিনি প্রাকৃতিক ভারসাম্যের কথা চিন্তা না করে নিজের কথাই ভেবেছেন। কিন্তু যদি অসীমাকে দেখি, তো সে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে নিজের জীবন পণ করে পুরন্দরকে আটকায়। তার সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। অসীমা চরিত্রটিকে আমার খুবই ভালো লাগে। তার মতো সাহিত্য চরিত্র বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ বুঝে আশীর্বাদের দিকটি সবসময় গ্রহণ করেন। বিজ্ঞানের খারাপ দিকটি যদি ব্যবহার করা হয়, তবে সেটি মানব সভ্যতার চরম অবনতি ডেকে আনবে। 12-6 গল্পটিতে যতগুলি স্থানের নাম আছে তার একটি তালিকা বানিয়ে প্রত্যেকটি স্থান সম্বন্ধে সংক্ষেপে লেখো। সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি আফ্রিকায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আমেরিকার ম্যাসাচুসেটস এ অবস্থিত। 1636 সালে প্রতিষ্ঠিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বোস্টন শহর ম্যাসাচুসেটস এর রাজধানী। আলাস্কা আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ। সাইবেরিয়া রাশিয়ায় অবস্থিত একটি স্থান। উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা একটি মহাদেশ। 5টি মহাদেশের মধ্যে একটি মহাদেশ। কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহর। 7টি নয়, 5টি মহাদেশ আর 7টি মহাসাগর আছে। এরপরে আমরা পড়ব 2টি গানের জন্মকথা। ঠিক আছে, এক হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। এই দুটি নিয়ে পরের দিন পড়ব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।